তাহলে আজ আমরা দেখব জুলাই বিপ্লব 1830 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বা সংঘটিত হয়েছিল ফ্রান্সে। সেই 1830 সালে জুলাই বিপ্লব এবং ইউরোপ এবং ফ্রান্সে তার কী প্রভাব পড়েছিল বা এই বিপ্লবের গুরুত্ব কী ছিল দেখি। তোমরা এর আগেই পড়েছ ভিয়েনা সম্মেলন। সেই ভিয়েনা সম্মেলনের নেতারা ফ্রান্স তথা ইউরোপের পুনর্গঠন করতে গিয়ে তারা নেপোলিয়নের বিরুদ্ধে শক্তি জোট গঠন করে তাকে পরাজিত করেছিল এবং তারা ভিয়েনাতে মিলিত হয়েছিল। তো ভিয়েনাতে মিলিত হয়েই তারা সেই সম্মেলনে মূলত 3টি নীতি গ্রহণ করেছিল: ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি এবং শক্তি সাম্য। এখন নেপোলিয়নকে পরাজিত করে ইউরোপের নেতৃবর্গ বা ভিয়েনা সম্মেলনের নেতৃবর্গ ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সের সিংহাসন আবার সেই পূর্ব বংশকে ফিরিয়ে নিয়ে এসেছিল। তাহলে ভিয়েনা ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফরাসি সম্রাট ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুইকে ফ্রান্সের রাজপদে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। 1814 থেকে 1824 এই সময় ছিল অষ্টাদশ লুইয়ের সময়কাল। তিনি যে সময়ে সিংহাসনে বসেন সেই সময় কিন্তু ফ্রান্সের বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক দল, একাধিক এরকম রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছিল। যখন ফ্রান্সের সিংহাসনে বূর্ববংশ ফিরে এলো তখন কি হলো? এই বূর্ববংশের সমর্থক যারা ছিলেন, যাজক, অভিজাত, এরা দেশে ফিরে এলো। যেসব এমিগ্রি মানে দেশত্যাগী অভিজাত তারা ফিরে এলো। যেহেতু তাদের সমর্থক বংশ ফ্রান্সের সিংহাসনে, তাই তারা নানানভাবে রাজাকে প্রভাবিত করতে শুরু করল। যেসব বিপ্লবকালীন ভূমি বন্দোবস্ত ছিল সেগুলো এরা বাতিল করে দিয়ে সেই পুরাতন তন্ত্র, সেই যাজক, সেই অভিজাততন্ত্র, সেই ঐশ্বরিক রাজতন্ত্র ফিরিয়ে আনার জন্য তারা উদ্যোগী হল। এ বিষয়ে যিনি নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে এলেন তিনি হলেন ডিউক অফ আর্টোয়েস। তিনি হলেন অষ্টাদশ লুইয়ের ভাই। তিনি গঠন করলেন উগ্র রয়্যালিস্ট পার্টি বা উগ্র রাজতন্ত্রী দল। তাহলে এই উগ্র রয়্যালিস্ট পার্টি চাইল যে ফ্রান্সের সেই পূর্বতন সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ফিরে আসুক এবং সেই জন্য তারা তাদের নানান ধরনের কর্মসূচি গ্রহণ করতে থাকল। এদিকে উদারতন্ত্রী, সমাজতন্ত্রী, প্রজাতন্ত্রী এইসব যেসব দল গড়ে উঠেছিল তারা কিন্তু উল্টে এই রাজতন্ত্রীদের, উগ্র রাজতন্ত্রীদের বিরোধিতা শুরু করল।
তাহলে তারা চাইলো পরিবর্তনের ফলগুলোকে রক্ষা করা, আর উগ্র রয়্যালিস্ট পার্টি চাইলো ওই পরিবর্তনের ফলগুলোকে ধ্বংস করা, দিয়ে পুরাতন তন্ত্র ফিরিয়ে নিয়ে আসা। তাহলে স্বাভাবিকভাবেই এই সময়ে ফ্রান্সে গড়ে ওঠা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক চাওয়া পাওয়া, পারস্পরিক স্বার্থ সংঘাত ফ্রান্সের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করল। তো অষ্টাদশ লুই তো ফ্রান্সের সিংহাসনে বসলেন। তিনি কেমন শাসন কাঠামো বা তিনি কেমন শাসন ব্যবস্থা নিয়ে এলেন, বা তিনি সুশাসন ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করলেন কিনা, একবার আমরা সেটা দেখে নিই। অষ্টাদশ লুই উপলব্ধি করেছিলেন যে এই যে পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্র, এই রাজতন্ত্রকে কিন্তু কখনোই কোনোভাবেই আগের অবস্থাতে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে না। কারণ তিনি তার দাদার স্মৃতি বা পূর্বের তার স্মৃতি তার মাথায় ছিল। আবার এটাও ঠিক যে বিপ্লবের যে শুভ ফল সেগুলোকেও কিন্তু একেবারে মুছে ফেলা বা ধ্বংস করে দেওয়া ঠিক হবে না। তাই তিনি কি করলেন, তিনি একটা মাঝামাঝি থাকার চেষ্টা করলেন, একটা মধ্যপন্থার আশ্রয় নিলেন। পুনঃপ্রতিষ্ঠিত রাজতন্ত্রের সঙ্গে তিনি বিপ্লবী ভাবধারার সমন্বয় সাধন করে একটা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে ফ্রান্সের শাসন ব্যবস্থা চালাতে থাকেন। এই জন্য তিনি 1814 খ্রিস্টাব্দে একটা শাসনতান্ত্রিক সনদ জারি করলেন। শাসনতান্ত্রিক সনদ জারি করে কি বললেন তাতে তিনি আইনের চোখে সবার সমান অধিকার স্বীকার করে নিলেন, ব্যক্তি স্বাধীনতা স্বীকার করলেন, সম্পত্তির অধিকারকে স্বীকার করে নিলেন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন করে তিনি বিপ্লবী যুগের যে ভূমি সংস্কার, সেই সব ভূমি সংস্কারগুলোকে তিনি স্বীকৃতি দিলেন, সেগুলোকে মেনে নিলেন। তিনি পরিষ্কার মনে করতেন, তার ধারণা বা আদর্শ ছিল যে জনবিরোধী নীতি গ্রহণ করে তিনি কিন্তু সেই ভ্রমণকারী জীবনে কোনোভাবেই ফিরে যেতে চান না। তাই তিনি এমন কিছু নীতি পদ্ধতি তাঁর আমলে গ্রহণ করেছিলেন, সেগুলো কিন্তু রাজ্যের পক্ষে তেমন কোনো বিতর্কিত বিষয় হিসেবে তেমনভাবে দেখা দেয়নি। এক কথায় ফ্রান্সের মানুষের কাছে তাঁর শাসন, তাঁর কর্মপদ্ধতি অসহনীয় হয়নি, সহনীয়ই ছিল। কিন্তু এখন আবার প্রশ্ন হবে, তাহলে কিন্তুটা কি? কিন্তুটা হলো যে এভাবেই চলতে থাকে, কিন্তু এই অষ্টাদশ লুই মারা গেলে যত বিভিন্ন সমস্যা উদ্ভব হয়। অষ্টাদশ লুই মারা গেলে তার ভাই ডিউক অফ আর্টয়েসের ডিউক, তিনি দশম চার্লস উপাধি নিলেন। দশম চার্লস উপাধি নিয়ে তিনি ফ্রান্সের সিংহাসনে বসে পড়লেন। এই দশম চার্লস কিন্তু উগ্র রাজতন্ত্রী দলের নেতা ছিলেন, আমরা আগেই দেখেছি। তিনি সেই রাজতন্ত্র, সেই পুরাতনতন্ত্র, সেই যাজকতন্ত্র, অভিজাততন্ত্র, অর্থাৎ সেই অ্যান্সিয়েন্ট রিজিম, সেই পুরনো সময়কে তিনি ফিরে পেতে চেয়েছিলেন। তার লক্ষ্যই ছিল যে অষ্টাদশ লুই প্রবর্তিত মধ্যপন্থা এবং তার
জনগণের প্রতি সহানুভূতি এবং সংস্কার প্রদর্শন সব কিছু তিনি বাতিল করে দিলেন। তিনি সব কিছু বিসর্জন দিয়ে তিনি অভিজাততন্ত্র, ক্যাথলিকতন্ত্র, অভিজাততন্ত্র, ক্যাথলিকতন্ত্র আর সেই ঐশ্বরিক স্বৈরতন্ত্রের প্রাধান্য স্থাপন আগিয়ে এলেন। তিনি কিন্তু প্রায়ই বলতেন যে বরং কাঠ কেটে খাবো, তবু ইংল্যান্ডের রাজার মতো জনগণের হাতে দেশ শাসনের ভার অর্পণ করে থাকতে পারব না। অর্থাৎ ইংল্যান্ডের রাজা যেমন পার্লামেন্টই ইংল্যান্ডের রাজা, ইংল্যান্ডে হচ্ছে পার্লামেন্ট বা জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী, চূড়ান্ত ক্ষমতার অধিকারী। রাজা হলেন জাস্ট দেখনধারী। তো যাই হোক, সেই জন্যই তিনি বলেছিলেন যে দরকার হলে কাঠ কেটে খাবো, তবু ইংল্যান্ডের রাজার মতো জনগণের হাতে শাসন ক্ষমতা তুলে দিয়ে থাকতে পারবো না। তো সেই কারণে তিনি সেই বিপ্লবের আমলে যে জমি বন্দোবস্ত সেগুলো সব বাতিল করে দিলেন এবং তিনি সেই সব জমি ওই অভিজাত যাজকদের ফিরিয়ে নিয়ে এলেন। বিপুল টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে তিনি তাদেরকে সেই সব জমি দিলেন এবং তাদের উচ্চ পদে নিয়োগ করলেন। তো এই জন্য ওয়েলিংটন বলছেন যে এই যে দশম চার্লস প্রবর্তিত শাসন, এটা শুধু অভিজাতদের বা গির্জার আধিপত্য যাজকদেরই শাসন ছিল, এটা জনগণের শাসন ছিল। কি হলো না, এইভাবে দশম চার্লস সিংহাসনে বসার পর থেকে অষ্টাদশ লুইয়ের সমস্ত রকমের মধ্যপন্থার নীতিকে, সংস্কারের আদর্শকে বিসর্জন দিয়ে তিনি একের পর এক রক্ষণশীল, প্রতিক্রিয়াশীল নীতি গ্রহণ করতে থাকলেন। এবার এজন্য পর পর তিনি এমন এমন প্রধানমন্ত্রীদের নিয়োগ করতে থাকলেন যাদেরকে দিয়ে একটা প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা প্রবর্তন করা যায়। বেলিলকে নিয়োগ করলেন, মটিকনেটকে নিয়োগ করলেন, কিন্তু কেউই বেশ তার মনের মতো স্বৈরতান্ত্রিক কাঠামোকে ফিরিয়ে আনতে পারলেন না। তাই শেষমেশ তিনি 1830 সাল নাগাদ পলিগন্যাট নামক একজনকে তিনি তার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করলেন। তিনি তাঁর মতাদর্শেরই মানুষ ছিলেন, একজন প্রতিক্রিয়াশীল মানুষ, চরিত্রের মানুষ। যাই হোক, এবারে তিনি কি করলেন না, এবার 1830 সালের 20 জুলাই তিনি তার ভ্রাতা দাদা অষ্টাদশ লুইয়ের যে সনদ, শাসনতান্ত্রিক সনদ আমরা পড়লাম আগেই 1815 সালে, তিনি 1814 সালে তিনি যে শাসনতান্ত্রিক সনদ প্রবর্তন করেছিলেন সেটাকে বাতিল করে দিলেন। এবার 26 জুলাই তিনি একটা অর্ডিন্যান্স জারি করলেন। সেই অর্ডিন্যান্সটা জুলাই অর্ডিন্যান্স বলতে পারি। সেই অর্ডিন্যান্স জারি করে সেই অর্ডিন্যান্সে কি তিনি ঘোষণা করলেন না, তিনি বললেন যে আইনসভা ভেঙে দেওয়া হলো। 2, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হলো বা বিলোপ করা হলো বলতে পারি। 3, ভোটাধিকার ছেঁটে দেওয়া হলো, সংকুচিত করা হলো। এবং 4, অল্প সংখ্যক নাগরিকের ভোটে একটা নির্বাচনের দিন ঘোষণা করা। তাহলে এটি কি বলবো আমরা, জুলাই অর্ডিন্যান্স। তাহলে 1930 খ্রিস্টাব্দে 26 জুলাই দশম চার্লস যে জুলাই অর্ডিন্যান্স জারি করেছিলেন তাতে কি বলা হয়েছিল, কি বললাম আমরা এইমাত্র বললাম, এক, যে আইনসভা ছিল সেই আইনসভাকে ভেঙে দেওয়া হলো।
এক হলো 2 সংবাদপত্রের স্বাধীনতা বিলোপ ঘটানো হল। 3 ভোটাধিকার সংকুচিত করা হলো। এবং 4 অল্প সংখ্যক নাগরিকের ভোটে নতুন নির্বাচনের দিন ঘোষণা করা হলো। এবার এই অর্ডিন্যান্স জারি করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিক্ষোভ বিভিন্ন জায়গাতে দ্রুত বেগে ছড়িয়ে পড়ে। যদিও আগে থেকেই তার প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে অসন্তোষ ধুমায়িত হচ্ছিল, কারণ যে বিপ্লবী ফ্রান্স উদারতন্ত্র গণতন্ত্রের স্বাদ পেয়েছে, সেই বিপ্লবী ফ্রান্স এই উদারতন্ত্র থেকে বিচ্যুত হওয়ার এই দশম চার্লসের নীতির বিরুদ্ধেই প্রথম থেকেই কিন্তু তাদের ক্ষোভ বাড়তে শুরু করেছিল। তো যাই হোক, সেই জুলাই অর্ডিন্যান্স জারির সঙ্গে সঙ্গে অ্যাডলফ থিয়ার্সের নেতৃত্বে প্যারিসের সর্বত্র, গোটা প্যারিস শহরের জনতা ক্ষেপে উঠল। সাধারণ মানুষ, ছাত্র, শ্রমিক প্রত্যেকে নেমে পড়ল রাজপথে। পূর্বতন জাতীয় রক্ষী বাহিনী তারা কিন্তু বিদ্রোহীদের পক্ষে যোগদান করল। 28 জুলাই বিদ্রোহী জনতা গোটা প্যারিস শহরের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিল। দশম চার্লস দেখল গতি ভালো নেই। 30 জুলাই বিদ্রোহী জনসাধারণ দশম চার্লসকে সিংহাসনচ্যুত করল। তাহলে কবে? 30 জুলাই বিদ্রোহী জনসাধারণ দশম চার্লসকে সিংহাসনচ্যুত করে অর্লিয়েন্স বংশের লুই ফিলিপকে ফ্রান্সের সিংহাসনে বসিয়ে দিলেন। এভাবে মাত্র 3টি গৌরবময় দিনের দ্বারা 27, 28, 29 এই 3টি গৌরবময় দিনের মাধ্যমেই জুলাই বিপ্লব সম্পন্ন। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার এই জুলাই বিপ্লবের গুরুত্ব বা প্রভাব সম্পর্কে আমরা একটু দেখব। এই বিপ্লবের গুরুত্ব বা প্রভাব নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও একটা বাদানুবাদ তৈরি হয়েছে। অনেকে বলছেন যে এটা তেমন বড় রকমের কোনো পরিবর্তন হয়নি, তাই এটাকে বিপ্লব বলা যায় না। আবার কেউ কেউ বলছেন এটা ছিল মূলত একটা রক্ষণশীল বিপ্লব। আবার কেউ কেউ বলেন যে এর ফলে কোনো প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি, বড়জোর একটা রাজবংশের স্থলে আর একটা রাজবংশ প্রবর্তিত বা ফ্রান্সের প্রতিষ্ঠিত হয়েছিল। আর এর ফলে ফ্রান্সের অর্থনীতিতেও তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি। তাই এটা ছিল বুর্জোয়া বিপ্লব, বুর্জোয়াদের দ্বারা পরিচালিত, তাদের নেতৃত্বে সংগঠিত বুর্জোয়া বিপ্লব। বুর্জোয়াদেরই নাকি এই বিপ্লব আধিপত্য ছিল। তাহলে একদল বলছেন বুর্জোয়া বিপ্লব, তার বৈশিষ্ট্যটা কি? বুর্জোয়া করেছিল বলেই কি এটাকে আমরা বুর্জোয়া বিপ্লব বলবো? সেজন্য এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু ভালো করে দেখি। না, এই বিপ্লব খুব অল্প সময় স্থায়ী ছিল, মাত্র 3 দিন, 27, 28, 29। তাহলে 27 থেকে 29 জুলাই এর মাধ্যমে বিপ্লব জয়যুক্ত হয়েছিল। 2 1789 বিপ্লব অপেক্ষা এই বিপ্লব ছিল শান্তিপূর্ণ। 3 এই বিপ্লব ছিল রক্ষণশীল। আচ্ছা, কেন? না, এই বিপ্লবের ফলে কোনো বড় মৌলিক পরিবর্তন ঘটেনি। 4 এই বিপ্লব
জয়যুক্ত হওয়ার পিছনে বা বিপ্লব সংঘটিত হওয়ার পিছনে সমগ্র ফ্রান্সের মানুষের ভূমিকা ছিল না, শুধুমাত্র প্যারিসের জনগণই এই বিপ্লবে অংশ নিয়েছিল। তো যাই হোক, তবুও বলবো এই বিদ্রোহের বা এই বিপ্লবের কোনো ভূমিকাই ছিল না। দেখি তাহলে আমরা এই বিপ্লবের সত্যি কোনো গুরুত্ব ছিল কি না সেটা আমরা দেখি। না, ঐতিহাসিক লিপসন বলছেন যে জুলাই বিপ্লব ফ্রান্সের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ঘটনা। যাই হোক, আমরা নাই ঐতিহাসিক লিপসনের কথা শুনলাম, তো কেন গুরুত্বপূর্ণ ঘটনা একটু দেখিনি। তার উত্তরে আমরা বলবো যে দশম চার্লসের নেতৃত্বে ফ্রান্সে যে স্বৈরাচার স্থাপনের চেষ্টা শুরু হয়েছিল, ভালো করে বুঝি, দশম চার্লসের উদ্দেশ্য ছিল স্বৈরাচার প্রতিষ্ঠা করা। তাহলে দশম চার্লসের উদ্যোগে ফ্রান্সের বুকে যে স্বৈরাচার প্রতিষ্ঠার চেষ্টা হয়েছিল, জুলাই বিপ্লব তাকে ধ্বংস করে দিয়েছিল। একদম। 2, এই বিপ্লবের ফলে বা এই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী বুর্বো রাজবংশের অবসান ঘটেছিল। বুর্বো রাজবংশের পরিবর্তে অর্লিয়েন্স বংশের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। ফ্রান্সের জনগণ কি প্রমাণ করলেন? যে রাজা ঈশ্বর সৃষ্ট নন, তিনি হলেন জনগণের প্রতিনিধি। জনগণই প্রকৃত সার্বভৌম ক্ষমতার অধিকারী। কারণ ভিয়েনার নেতৃবর্গ সেই বুর্বো বংশকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। তা এই বুর্বো বংশের মূল আদর্শটা কী ছিল না? ডিভাইন রাইটস। রাজা হচ্ছেন ভগবান প্রেরিত, ঈশ্বর প্রেরিত দূত। কিন্তু ফ্রান্সের জনগণ কি প্রমাণ করে দিলেন? ফ্রান্সের জনগণ প্রমাণ করে দিলেন যে রাজা ঈশ্বর প্রেরিত দূত নয়, তিনি জনগণের প্রতিনিধি। জনগণ ফ্রান্সের রাজাকে নতুনভাবে নির্বাচন করে দিয়ে তারা এই সত্যকে প্রতিষ্ঠা করল। আর কি বলতে পারি? এই বিপ্লবের ফলেই কিন্তু সাম্য, ধর্মনিরপেক্ষ শাসন, গণতান্ত্রিকতা, ব্যক্তি স্বাধীনতা স্থায়ীভাবে ফ্রান্সের বুকে প্রতিষ্ঠিত হল। এই বিপ্লব যাজকতন্ত্র, অভিজাততন্ত্র এবং সামন্ততন্ত্রের উপর আবার একবার বড় আঘাত এনে প্রমাণ করে দিল যে ফ্রান্সে গণতন্ত্রের জয়। পঞ্চমত, এই বিপ্লবের ফলে যাজক অভিজাত সম্প্রদায়ের যে প্রাধান্য স্থাপনের যে একটা উদ্যোগ তৈরি হয়েছিল, বুর্ববংশের ফিরে আসাকে কেন্দ্র করে তারা যে চেষ্টা শুরু করেছিল, সেই চেষ্টায় জল ঢেলে দিয়েছিল। আর কি ষষ্ঠত বলতে পারি, শেষমেশ বলতে পারি যে এই বিপ্লবের জয়যুক্ত হওয়ার মধ্যে দিয়ে ফ্রান্সের মানুষ ভিয়েনার নীতির একটা সফল প্রতিবাদ করে উঠল। ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফরাসিবাসী প্রমাণ করে দিল যে ফ্রান্সের ভাগ্য নিয়ন্তা ফরাসিরাই, কোনো বিদেশি কর্তৃপক্ষ নয়। ভিয়েনার কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। ফরাসি জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র ফরাসি জনগণেরই আছে। তাহলে এই যে কথাগুলো শুনলাম, এ থেকে আমাদের নিশ্চয়ই বলতে পারি না যে ফরাসি বিপ্লবের মধ্যে এই জুলাই বিপ্লব একেবারে গুরুত্বহীন ছিল। বেশ, এবার আমরা দেখব যে এই বিপ্লবের প্রভাবটা কী ছিল। প্রভাব তো তোমরা বুঝতেই পারছো। এই যে তোমার আমফান, এই যে একটা ঘূর্ণিঝড় সাইক্লোন এলো, তো এই আসা এবং যাওয়ার পর এই যে দেখো একটা বৃষ্টি, একটা ঝড়, বা তারপরে একটা মেঘলা ওয়েদার, তার মানে কি এটা হচ্ছে তার প্রভাব। তা
তাহলে সেই যে জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবের প্রভাবটা, ফলটা কী হলো? ফ্রান্সের মধ্যে এর প্রভাব কী ছিল, আর ফ্রান্সের বাইরেই বা প্রভাব কী ছিল? তাহলে ফ্রান্সের মধ্যে তো প্রভাবটা আমরা পড়ে বললাম না? ঐশ্বরিক অধিকারতন্ত্রের বিরুদ্ধে সফল প্রতিবাদ, ভিয়েনার নীতির বিরুদ্ধে সফল প্রতিবাদ, স্বৈরাচার প্রতিষ্ঠার বিরুদ্ধে সফল প্রতিবাদ, এগুলো পড়লাম। এবার ফ্রান্সের বাইরে জুলাই বিপ্লবের প্রভাবটা কী ছিল? ঐতিহাসিক H.L. ফিশার বলতেন যে ফ্রান্সের ফ্রান্সে যেটা একটা অগ্নিস্ফুলিঙ্গ তৈরি হয়েছিল, অর্থাৎ প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা, প্যারিসের চুল্লি থেকে উড়ন্ত অগ্নিকণা শক্তি সমবায় শাসিত অসাড় কাঠখণ্ডের উপর পড়ে একটা দাবানল সৃষ্টি করল। মেটারনিক বলতেন যে ইউরোপের ফ্রান্সের সর্দি হলে গোটা ইউরোপ হাঁচতে থাকে। তার মানে ফ্রান্সের ঘটনা ইউরোপের ঘটনাবলীকে প্রভাবিত করে, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই এই বিপ্লব ইউরোপকে প্রভাবিত করেছে। তোমরা দেখো, যেমন ভিয়েনার নেতৃবর্গ জোর করে পূর্ববংশকে ফ্রান্সের সিংহাসনে বসিয়েছিলেন, তেমনি বেলজিয়ামবাসীর জাতীয়তাবোধকে উপেক্ষা করে, জনমতকে অস্বীকার করে, জোর করে হল্যান্ডের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই বিপ্লবের ঢেউ বেলজিয়ামে আছড়ে পড়ে। বেলজিয়ামের মানুষ তাদের জোর করে সেই সংযোগ থেকে প্রত্যাখ্যান করে, তারা স্বাধীন হয়ে যায়। জার্মানিতে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে যায়। স্যাক্সনি, হ্যানোভার, হেস, ব্যারেন, ব্যাভেরিয়া সর্বত্র গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়ে যায়। জনগণ জোর করে শাসকের কাছ থেকে উদারনৈতিক সংবিধান আদায় করে নেয়। যদিও দুঃখের বিষয়, শক্তি সমবায়ের উদ্যোগে, মেটারনিকের উদ্যোগে আবার পূর্বাবস্থায় ফিরে যায়। ইতালির পারমা, মডেনা, টাস্কানি, প্রোপের রাজ্য, এইসব জায়গায় শাসন সংস্কারের দাবিতে জনগণ উত্তাল হয়ে যায়। এখানেও মেটারনিকের প্রচেষ্টা স্তব্ধ হয়ে যায়। আবার রুশ অধিকৃত পোল্যান্ডে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হলে সেখানেও কিন্তু এই মেটারনিকের চাপে রুশ জার প্রথম আলেকজান্ডার নিষ্ঠুর দমন নীতির আশ্রয় নেন এবং সেখানেও আন্দোলনকে স্তব্ধ করে দেন। আবার ইংল্যান্ডে দেখব এর ফলে কিন্তু চার্টিস্ট আন্দোলন শুরু হয়ে যায়। এখন চার্টিস্ট আন্দোলন তোমরা কি বললে? চার্টিস্ট আন্দোলন হলো ইংল্যান্ডের শ্রমিক শ্রেণী যখন তারা অন্যান্য তাদের পদ্ধতিতে তাদের দাবি আদায় করতে পারছিল না, তাদের দুরাবস্থার মোচন করতে পারছিল না, তখন তারা পার্লামেন্টে প্রতিনিধি পাঠিয়ে তাদের মাধ্যমে তাদের দাবিপত্র সরকারের কাছে পৌঁছে দেওয়ার যে নীতি, যে আন্দোলন শুরু করেছিল, সেটা হলো চার্টিস্ট আন্দোলন। তো যাই হোক, এবং স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড এইসব জায়গাতেও উদারনৈতিক শাসনতন্ত্র উদারনৈতিক শাসন শুরু হয়েছিল, সংস্কার প্রবর্তিত হয়েছিল উদারনৈতিক। তাহলে আমরা বুঝতে পারলাম যে জুলাই বিপ্লব শুধু ফ্রান্সেই তার প্রভাব সীমায়িত রাখেনি, এই জুলাই বিপ্লবের ঢেউ আছড়ে পড়েছিল ইউরোপও। যদিও হয়তো অনেক ক্ষেত্রেই শক্তি সমবায়ের দ্বারা সেই বিপ্লব অবদমিত হয়েছিল, তবু প্রমাণ করেছিল জুলাই বিপ্লব যে রক্ষণশীলতার পুরাতনতন্ত্র প্রতিষ্ঠার পদ্ধতি ভুল, সেগুলো ইতিহাসের
বাতিল হয়ে যাওয়ার সিদ্ধান্ত। তাই গণতান্ত্রিকতার জয় তারা এই জুলাই বিপ্লবের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। ঠিক আছে, আজ এ পর্যন্ত।